সুপ্রভাত সবাইকে। আমার আরও একটা নতুন ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। পরিবেশটা দেখে কি মনে হচ্ছে? কোথাও ঘুরতে এসেছি? না না, ঘুরতে আসিনি। আমি এসেছি আমার নিজের বাড়িতে, কোন্নগর। কত সহজেই এখনো কোন্নগরের বাড়িটাকেই নিজের বাড়ি বলে মনে হয়। শেওড়াফুলিটাও আমার নিজেরই বাড়ি, কিন্তু কোথাও গিয়ে এই জায়গাটা আমার অনেক বেশি কাছের, অনেক বেশি আপন। তাই কিছুতেই এখনো পর্যন্ত এত দিন হয়ে গেল এই জায়গার মায়া আমি ত্যাগ করতে পারি না। সকালবেলা ভেবেছিলাম অনেক বেলা অবধি ঘুমাবো, কিন্তু না, ঘুম থেকে উঠে একটা চেয়ার নিয়ে বারান্দায় বসে বসে চারিদিকে একটু দেখছিলাম, আর খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। আমার ফ্ল্যাটটা কিন্তু স্টেশন থেকে একদম কাছে, বারান্দা থেকেই স্টেশন দেখা গেল। আর এই আমার ছোট্ট ঘর, আমার নিজের হাতে সাজানো ঘর। কত স্মৃতি আছে এই ঘর জুড়ে। তাই যখন সবাই বলে কোন্নগরে তো এখন সেরকম থাকিস না, এই ফ্ল্যাটটা ভাড়া দিয়ে দিতে পারিস, বিক্রি করে দিতে পারিস, তখন সত্যি কথা বলতে এক ফোঁটাও ইচ্ছা হয় না। কারণ এই ঘরের প্রতিটি কোণা আমার নিজের হাতে যত্ন করে সাজানো। এই যে ছবি আঁকাটা লকডাউনে এঁকেছিলাম, আর এই দেওয়াল জুড়ে আমার কত ছবি, কত স্মৃতি। এই ঘর আমি কাউকে ব্যবহার করার জন্য দিতেও পারবো না, আর বিক্রি সে তো স্বপ্নেও ভাবতে পারি না। তাই মা মাঝে মাঝে আসে আর আমরা মাঝে মাঝে আসি, সেই যত্নেই এখনো কিন্তু সুন্দরভাবে এই ঘরটা রয়েছে। কেউ দেখলে বলবে না যে এখানে মানুষ কিন্তু রেগুলার বসবাস করে না। আর এখন আমার সঙ্গে এই যে আমার ছোট্ট ছানা, তিনিও রয়েছেন এই ঘর জুড়ে। তারপর উনিও ঘুম থেকে উঠে গেছেন, আর বারান্দা তো ওনার ভীষণ পছন্দের। ফাঁকা চেয়ার পেয়ে এখানে বসেই হাওয়া খাচ্ছেন। আইলাম, কি রে, ঘরে যাবি না? বলছে না, আজকে আমি সারাদিন এখানেই বসে থাকবো। থাক, যতটুকুনি আনন্দ পায়। না হলে ওরও তো সেই একঘেয়ে জীবন, স্কুল, পড়া, খাওয়া, ঘুমানো, ওই থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর। আমাদের জীবন তো এইভাবেই চলে। তারপর দুজনে মিলে একটু চা বিস্কুট খেয়ে আমি চলে আসলাম সকালের টিফিন বানাতে। আজকে কিন্তু খাবো ফ্রেঞ্চ টোস্ট। কিচ্ছু না, কয়েকটা ডিম ভালো করে ফাটিয়ে নুন হলুদ দিয়ে একটু পেঁয়াজ কুচি, তার মধ্যে পাউরুটিগুলো চুবিয়ে একদম তেলে ভেজে ফেলতে হবে। জানি একটু তেলটা বেশি খাওয়া হবে, কিন্তু মাঝে মাঝে ছুটির দিনে এরকম একটু খেলে কিচ্ছু হয় না, ওতে একেবারে শরীরের এমন কোনো ক্ষতি হয় না। আর এই ফ্রেঞ্চ টোস্ট কিন্তু আমার বরাবরেরই ভীষণ প্রিয় ছিল, ছোটবেলায় তো খুবই খেতাম। আজকে অনেক দিন পর, তাই জন্য আবার সেটাই বানালাম। সঙ্গে ছিল একটা করে কাঁঠালি কলা আর একটা মিষ্টি। এটা আমার বাবার প্রিয় মিষ্টি ছিল, তাই মা এটা এনেছে। এখানে বাবা ছেলে দুজনেই বারান্দায় বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন। ওনাদেরকে খাবারটা খেতে দিয়ে দিলাম। তারপর আর কি, এতক্ষণ পর ওনার মিমি এসেছে। আমাকে আর পায়কে, যত আবদার, যত কিছু সবই মিমির কাছে। আর মিমির কাছে এতটা প্রশ্রয়ও ও পায়। সেই কারণে এখন আর আমার কোনো চিন্তা নেই, আমি শুধু শুয়ে শুয়ে ল্যাট খাবো আর ও বুঝবে। কত চেষ্টা করলাম, তবুও একটুখানি তরমুজ খাওয়াতে পারলাম না। এরপর বললাম চল মিঠির বাড়ি থেকে ঘুরে আসি, মানে আমার মণিমার বাড়ি। ব্যাস, যেই শুনেছেন ঘুরতে যাবেন, বাবার থেকে সানগ্লাসটা কেড়ে উনি নিজেই পরে নিয়েছেন, কারণ ওনাকে নাকি হিরো সেজে যেতে হবে। যাই হোক, মণিমার বাড়িতে এসেই আর একজনের জামাই আদর আর পায়েকে মণিমা বানিয়েছিল খুব সুন্দর নিরামিষ এঁচড়ের তরকারি, সেটাই বাপিকে খেতে দিয়ে দিয়েছে। তারপর এখানে বানিয়ে দিয়েছে দইয়ের ঘোল। এরপর তো শুরু হলো গল্প, আড্ডা, মজা, আরো কত কি। তুমি এখানে আসলে কেন এরকম পাল্টি খেয়ে যাও গো? কেন পাল্টি খাও? এখানে আসলে পাল্টি খেয়ে যাও কেন? পাল্টি খাবার কি আছে? বরকে স্বাধীনতা দেবে, বর যেখানে ইচ্ছা যাবে সেখানে যেতে দেবে। কি বলছে? বরকে স্বাধীনতা দেবে। এই সব বক্তব্য শুনে কিন্তু আপনারা আবার ভুল ভাবে ফেলবেন না। স্বাধীনতা কিন্তু প্রত্যেকেরই আছে, সমানভাবে রয়েছে। ওসব একটু বলতে হয় শালীদের কাছে একটু অ্যাটেনশন পাওয়ার জন্য, আর কিছু নয়। তারপর ওখান থেকে বাড়ি এসে স্নান সেরে এখন খেতে বসলাম। মা আজকে হোম ডেলিভারি থেকেই খাবার অর্ডার করেছিল, কারণ একদিনের জন্য আসা, আবার রান্না করা, বাজার হাট, ওসব ঝামেলা। আর এই হোম ডেলিভারির খাবার আমরা মাঝে মাঝেই খাই যখনই কোন্নগরে আসি। ভীষণ ভালো রান্না, সব থেকে বড় কথা পরিমাণটা অনেকটা বেশি, আর ঘরোয়া রান্না, তেল মশলা সবটাই কম। আজকের মেনুতে ছিল ঘন মুগের ডাল, পটল ভাজা, বেগুন ভাজা, আর এই যে 5 মিশালি একটা পুঁই শাকের চচ্চড়ি, তাও মাছের মাথা দিয়ে, সুন্দর একটা কাতলা মাছের কালিয়া। আর আগের দিন মা একটু মাটন রান্না করেছিল, সেটা অনেকটাই বেঁচে ছিল, সেটা দিয়ে ভাত খেয়ে এখন একটু ভাত ঘুম দিতে এলাম। এত সুন্দর খাবার দাবার খেয়ে একটু না ঘুমালে হয়? খাওয়া দাওয়া করে বিকেলবেলা ওই 5টা 5:30 নাগাদ রেডি হয়ে বেরোলাম, যে কারণে কোন্নগর আসা। সেই কারণে তোমরা তো আগের দিনের একটা ভিডিও তো দেখেইছো, মা আসার আগের দিন মন্দিরটা কিরকম সাজে সেজে উঠেছিল। আর আজকে অবশেষে অপেক্ষার অবসান,
মন প্রাণ ভরে মাকে দেখব। বাড়ি থেকে বেরোলাম, আর আমাদের পাড়াতেও কিন্তু আজকের দিনে রক্ষাকালী মায়ের পুজো হয়, সেখানেও আসবো। আগে মাকে দর্শন করে আসি। আর এই যে সানা, ও কিন্তু প্রত্যেক বছরই আমাদের সঙ্গে যায়, তবে এবার আমাদের মেম্বার প্রচুর বেশি। লুলু যাচ্ছে, ওদিকে মিঠু দিদি, টুপা, নন্দামাসি, পিঙ্কি, মেশো, আরও আমার ছানা তো রয়েছেই, আর সঙ্গে এই যে আমার বর, প্রতি বছর এখন ও আমাদের সঙ্গে যায়। তবে মায়ের পায়ে প্রচণ্ড যন্ত্রণা, ব্যথা, সেই কারণে এই প্রথম বছর মা আর যেতে পারলো না, কারণ এত ভিড় হয় ওখানে, আর বেশ কিছুটা সময় দাঁড়িয়ে থাকতে হয়, এতটা সময় মা দাঁড়াতে পারবে না। আর এইদিকে রাস্তা থেকেই শুরু হয়ে গেছে মেলার পসরা। সবাই মেলার জিনিসপত্র সাজিয়ে নিয়ে বসেছেন তাদের নিজেদের সামগ্রী নিয়ে। আর এই যে সাপটা, এটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছিল, আর আমার থেকেও যার বেশি পছন্দ হয়েছিল সেই সাপটা কিনেই কিন্তু বাড়ি এসেছিল। আজ কিন্তু সারা কোন্নগর জুড়ে বিভিন্ন জায়গায় রক্ষাকালী মায়ের পুজো। এই যে প্রথম এই মায়ের মূর্তি দেখলাম, হয়তো কোনো বাড়ির ঠাকুর, আর তারপর আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। যত এগোচ্ছি ভিড় কিন্তু ততই বাড়ছে, কারণ আর কিছুক্ষণের অপেক্ষা, এরপরেই কিন্তু মা মন্দির প্রাঙ্গণে প্রবেশ করবেন। শ্রী শ্রী রক্ষাকালী মাতা শকুন্তলা পুজো। এখন মন্দিরের সামনে যে ভিড়টা দেখছো, আর কিছুক্ষণের পর এই জায়গাটার মানে যা অবস্থা হবে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর আমি ছোটবেলা থেকেই আজ অবধি যেই মুহূর্তে ঠাকুর আসে তখনই আমি মাকে দেখতে যাই, তার কারণ তখন সব থেকে কাছে মাকে দেখতে পাওয়া যায়। এরপর মন্দিরে ঢুকে গেলে অনেক দূর থেকে পাশ দিয়ে অনেক কষ্ট করে তাকে দেখতে হয়, কিন্তু যখন তাকে নিয়ে আসা হয় একদম কাছ থেকে তাকে দেখা যায়। আর আজকের দিনে কিন্তু আমি কোনোদিনও ডালা পুজোর লাইনে দাঁড়াই না, কারণ আমি সত্যি কথা বলতে যেটা পারবো না সেটার রিস্ক নিয়ে লাভ নেই। এতটা সময় শরীর খারাপেরও একটা ব্যাপার থাকে, আর আজকের দিনে যেভাবে তাড়াহুড়ো করে পুজো দেওয়া হয় আমার মন থেকে ভালো লাগে না। তার থেকে বরং যেদিনকে ফাঁকা থাকবে, হয়তো মায়ের বেদিতে পুজো দিতে পারবো, কিন্তু নিজের মন মতো করে অনেকটা সময় নিয়ে ভালো করে মায়ের পুজো দিতে পারবো। এই যে আমাদের পাড়ার আরও একটা ঠাকুর এখন নিয়ে যাওয়া হচ্ছে। মায়ের মূর্তিটা যে কি সুন্দর, দেখেই মনটা ভালো হয়ে যায়। এই একটা দিনই উনি আসেন, আর কিছুটা সময়ের জন্যই আসেন, তবুও সকলকে আবেগে ভাসিয়ে দিয়ে যান। এটাই তার মাহাত্ম্য। এটা সম্ভবত আমাদের পাড়ার ঠাকুর ছিল মনে হয়। যাই হোক, পরপর অনেকগুলো ঠাকুরই আসছিল, আর এখনও কত মানুষ দণ্ডি কাটছেন। গতকাল সারা রাত তো মায়ের বেদিতে জল ঢালা হয়েছে, তখনও প্রচুর মানুষ দণ্ডি কাটে, কিন্তু এবছর আমি জলও ঢালতে পারিনি, শরীর এতটাই খারাপ ছিল। দেখা যাক, পরের বছর চেষ্টা করব, কারণ জল ঢালারও একটা আলাদা আনন্দ থাকে। অবশেষে অপেক্ষার অবসান, মা আসছেন, আর তার আগে পরে বিশাল জনসমুদ্র। এই যে মায়ের ঘট, এই ঘট নিয়ে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন সমস্ত মানুষ। আসলে কোন্নগরবাসীর কাছে আর কিছু থাক না থাক, মা শকুন্তলার আশীর্বাদ আছে, এটা আমরা সবাই মনে করি। আর এটা আমাদের উৎসবের দিন। যত যাই হয়ে যাক না কেন, কোথাও গিয়ে মনে হয় আমাদের প্রত্যেকের অভিভাবক তিনি, উনিই আমাদেরকে আগলে রেখেছেন। মা আসার আগে একটা সবাই মিলে হাত ধরে চেন তৈরি করেছেন, যাতে কোনোভাবে মায়ের গায়ে কোনো রকম আঘাত না লাগে। তবুও কিছু মানুষ আছে দূর থেকে বাতাসা ছড়ে, প্রসাদ ছড়ে, সেটা তো উচিত নয়, কারণ মা তো আমাদের মাই হয়, তাকে এভাবে আঘাত করতে কারই বা ভালো লাগে। যাই হোক, সবাইকে সেটা বোঝানো সম্ভব নয়। আর এই আমাদের রাজরানী দেবীর আগমন, যেই মুহূর্তে গায়ে কাঁটা দিয়ে ওঠার মতো একটা পরিস্থিতি সৃষ্টি হয়, আমি তো কিছুই চাইতে পারি না, শুধু অঝোর ধারায় চোখ থেকে জল পড়ে। আবার একটা বছরের অপেক্ষা, এত ঘটনা চারিদিকে ঘটছে, তুমি আগলে রেখো মা, তুমি সব ঠিক করে দিও, আর কিছু চাই না। মানুষকে একটু মানুষ হতে শেখাও, মানুষের মধ্যে একটু মান আর হুঁশ জাগিয়ে তোলার চেষ্টা করো। আমরা দিনে দিনে কেমন যেন হয়ে যাচ্ছি, এত হিংসা, এত হানাহানি, আর ভালো লাগছে না। তুমি সব শান্ত করে দাও। চারিদিকে যেন একটা ঠান্ডা ঝোড়ো হাওয়া বয়ে যায় যখনই মা আসে। প্রত্যেকবার এই মুহূর্তটা কিরকম যেন একটা ঝড় ওঠে। মা এসে সবার মনে একরাশ শান্তি ঢেলে দিয়ে যায়। তারপর মায়ের সঙ্গে সঙ্গে দেখো এত লোক পিছনে, সবাই কিন্তু মন্দিরের দিকেই যাচ্ছে। আর এই দেখো, এটা আমাদের পাড়ার ঠাকুর। এখন পাড়াতে গিয়ে এই মন্দিরেই বসে থাকবো। উনিও যাক, আমরা ওনার পেছন পেছন চললাম পাড়ার দিকে। তারপর এখান থেকে বেরিয়ে একটুখানি বেশি পথ ঘুরে আমাদের বাড়ি আসতে হয়, কারণ মন্দিরের সামনে দিয়ে যাওয়ার মতো পরিস্থিতি থাকে না, এত ভিড় হয়ে যায়। আর এই যে ছানা, এতক্ষণ ধৈর্য ধরে উনিও কিন্তু আমাদের সঙ্গে ছিলেন মাকে দেখবেন বলে। বিগত 3 বছর ধরে প্রত্যেক বছর কিন্তু ও আমার সঙ্গে আসে।
ভীষণ ভালোবাসে ও আসতে। আর এই হলো মনসাতলা মায়ের মন্দির। এখানেও প্রত্যেকবার বিশাল বড় করে আজকের দিনে মায়ের পুজো করা হয়। আজ সারা রাত ধরে চলবে মায়ের পুজো। যত রাত বাড়বে ভিড় তত বাড়বে। আজকে তো কোন্নগরের উৎসব, তাই আজকে মানুষ ঘুমোবে না। চলে এসেছি আমাদের পাড়াতে। এখানে কিন্তু আমাদের মা মন্দিরে এসে গেছেন, আর আমাদের পাড়ার সমস্ত মানুষ মণ্ডপেই বসে রয়েছে। ওই যে মা এখানেই বসেছিল, তারপরে মাসিরা আছে, আর এদিকে দেখো সবাই মিলে গোল টেবিল বৈঠক আর কি। এতটা পথ আমরাও হেঁটে এসেছি, তাই এখানে বসে একটু জিরিয়ে নেওয়ার পালা। তারপর এখানে সবার সঙ্গে একটু গল্প করলাম, অনেকক্ষণ সময় কাটালাম। এরপর মায়ের কাছে গিয়ে একটু সামনে থেকে মাকে দর্শন করে আসলাম। কি মিষ্টি মায়ের মুখটা। এই মন্দিরও কিন্তু অনেক পুরনো। আমি যখন ছোট তখন থেকেই দেখছি আজকের দিনে এখানে রক্ষাকালী মায়ের পুজো হয়। এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসা হয় মাত্র একটা সন্ধ্যের জন্য। তারপর দেখো বাড়িতে কারা এসেছে। আজকের দিনে সৌমেনদা, বৌদি, তিতুন সবাই এসেছে মায়ের মন্দিরে যাবে বলে। আমরা তো ঠাকুর দেখে এসেছি, তবে ওদের সঙ্গে আরও একবার যাব। শাড়ি পরে প্রচণ্ড কষ্ট হচ্ছিল, তাই পোশাকটাও একটু বদলে নিলাম। এদিকে সঙ্গীতাও চলে এসেছে। আজকে তো শনিবার আমাদের নাচের ক্লাস থাকে, ওই আমাদের সমস্ত অ্যাকাউন্টসটা দেখে, আর ও কিন্তু সম্পর্কে আমার বৌদি হয়। তো ও এসেছে আজকে এখানে পুজোতে থাকবে বলে, ঠাকুর দেখবে বলে। তাই আমরা আবার গেলাম ঠাকুরের মন্দিরের উদ্দেশ্যে। তবে এখন এতটাই ভিড় ছিল, খুব কষ্ট করেই কিন্তু মায়ের দর্শন করতে হয়েছে। তারপরে বাড়িতে এসে দেখছি মুষলধারে বৃষ্টি আর তার সঙ্গে ঝড়। আজকের দিনে প্রত্যেক বছর এক দু ফোঁটা বৃষ্টি একটু ঝড় তো হয়, কিন্তু এই বছর যেন পুরো ভাসিয়ে দিয়ে গেল। ঠান্ডা তো করে দিয়ে গেলে মা, কিন্তু এই যে মেলায় এত লোক চারিদিকে রাস্তায় বসে রয়েছে তাদের জিনিসপত্র নিয়ে, তাদের বড্ড বিপদ হলো। যাই হোক, তুমি আছো, তুমিই রক্ষা করবে। অবশেষে বৃষ্টি কমলো। এখন বাজে রাত প্রায় 12টা। আমরা ফিরে যাচ্ছি শেওড়াফুলি। আগামীকাল একটা নাচের অনুষ্ঠান রয়েছে, সেই কারণেই ফিরে যাওয়া, না হলে থেকেই যেতাম। আজকের ব্লগটা এখানেই শেষ করছি।